Hello and welcome to Talanta Biology class. আজকে আমরা আমাদের সেল সাইকেল অ্যান্ড রেগুলেশনের থার্ড সেগমেন্টটা কমপ্লিট করব অ্যান্ড আজকে যে পার্টটা আমরা ডিসকাস করতে চলেছি দ্যাট ইজ মিওসিস। সো বেসিক্যালি মিওসিস হচ্ছে ইজ আ কাইন্ড অফ সেল ডিভিশন। আমরা এর আগে মাইটোসিস পড়েছি। সো বেসিক্যালি মিওসিসের কিছু পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো মিওসিসকে ডিফারেন্সিয়েট করে ফ্রম মাইটোসিস অ্যান্ড আমরা সেই ক্যারেক্টারিস্টিকগুলোর ওপরই কনসেন্ট্রেট করে আজকে ডিসকাশনটা করব। ফার্স্ট অফ অল যে প্রাইমারি অ্যাসপেক্টটা দুটো টাইপ অফ সেল ডিভিশনকে ডিফারেন্সিয়েট করে দ্যাট ইজ দ্য সেলস ওয়্যার দে অকার। মাইটোসিসের ক্ষেত্রে উই স যে যত সোম্যাটিক সেলস একটা অ্যানিমাল বডিতে বা একটা প্লান্ট বডিতে থাকে সেই সমস্ত জায়গায় মাইটোসিস হয়। অন দি আদার হ্যান্ড মিওসিস আকার্স only in the germ cells. নেক্সট হচ্ছে the chromosome number. মাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম বেসিক্যালি যখন একটা পেরেন্ট সেল ডিভাইড করে ডটার সেলস প্রডিউস করছে, পেরেন্ট সেলটার মধ্যে যতগুলো ক্রোমোজোমস থাকছে দ্য ডটার সেল কন্টেইনস দ্য এক্সাক্ট নাম্বার অফ ক্রোমোজোমস। সো বেসিক্যালি মাইটোসিসের ক্ষেত্রে there is no change in the chromosome number. On the other hand মিওসিসের ক্ষেত্রে আমরা দেখি যে the chromosome number gets halved and this is very very important. Next যে অ্যাসপেক্টটা সেটা হচ্ছে the number of daughter cells produced. বেসিক্যালি আমরা দেখেছিলাম মাইটোসিসে একটা পেরেন্ট সেল থেকে দুটো ডটার সেল তৈরি হচ্ছে, কিন্তু ইন কেস অফ মিওসিস উই উড সি যে এখানে একটা পেরেন্ট সেল গিভস রাইজ টু 4 ডটার সেলস। সো দিস ইজ দ্য থার্ড ডিফারেন্স। অ্যান্ড ফাইনালি যেটা অ্যাকচুয়ালি সামস আপ অল অফ ইট সেটা হচ্ছে আমরা দেখেছিলাম মাইটোসিস বেসিক্যালি সেই সমস্ত পেরেন্ট সেলে হয় যেগুলো আইদার ডিপ্লয়েড বা হ্যাপ্লয়েড। দে ক্যান আইদার কন্টেন n number of chromosomes which is haploid or they can contain 2n number of chromosomes which is diploid. In case of meiosis সব সময় the parent cell has to be diploid. It cannot be haploid by any means. যদি আমার parent cellটা haploid হয় and since my chromosome number gets halved তাহলে my daughter cells would contain n/2 number of chromosomes, which means there is considerable loss of genetic material. আর এইটা কোনোভাবেই বায়োলজিতে হতে দেওয়া যায় না। There cannot be any loss of genetic material. Genetic material has to be conserved. So these are the basic differences that distinguish meiosis from mitosis. So basically এবার যদি আমরা মিওসিসের নেমিং অ্যান্ড মেকানিজমসে ঢুকি তাহলে আমরা এই প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিককে প্রত্যেকটা ডিফারেন্সকে ইন্ডিভিজুয়ালি এক্সপ্লেন করতে পারবো। ফার্স্টলি মিওসিস কথাটা এসছে বেসিক্যালি একটা গ্রিক শব্দ থেকে মিওসিস, যেটা মানে হচ্ছে লেসেনিং। তাহলে যেহেতু এখানে একটা ক্রোমোজোম নাম্বার কমে যাচ্ছে সেই জন্যে এই প্রসেসটাকে মিওসিস বলা হয়। অ্যান্ড
মিওসিসের আরেকটা নাম হচ্ছে রিডাকশনাল ডিভিশন। যেমন আমরা মাইটোসিসকে ইকুয়েশনাল ডিভিশন বলতাম, সিন্স ওখানে দ্য ক্রোমোজোম নাম্বার রিমেইনড সেম, এখানে যেহেতু ক্রোমোজোম নাম্বার হাফড হয়ে যাচ্ছে, উই কল ইট রিডাকশন ডিভিশন। নাও কামিং টু দ্য ইভেন্টস অফ মিওসিস। Basically, again, there is a huge difference from that of mitosis. মিওসিসকে আমরা দুটো ইভেন্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে মিওসিস 1, একটা হচ্ছে মিওসিস 2। এবং শুধু তাই নয়, each of these events have their individual karyokinesis and cytokinesis events. But যদিও there are 2 cycles of nuclear and cell division, replication of DNA কিন্তু একবারই হয়, which is prior to meiosis 1. replication of DNA বারবার হওয়া যায় না। একবার replication of DNA হয়ে যাওয়ার পর there will be a meiosis 1 stage and then there will be a meiosis 2 stage. এই দুটো ফেজের মধ্যে কোনোভাবে DNA আবার replicate করবে না, and this is very crucial if we need to establish the reduction of the chromosome number actually. So এবার যদি আমরা ডিটেলসে ঢুকি এক একটা প্রসেসের, এক একটা ইভেন্টের, তাহলে প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে মিওসিস 1। এই মিওসিস 1টা বেসিক্যালি ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য সেগ্রেগেশন অফ ক্রোমোসোমস। এই সেগ্রিগেশনটাই অ্যাকচুয়ালি ইজ রেসপন্সিবল ফর দ্য রিডাকশন ইন দ্য ক্রোমোজোম নাম্বার। তো মিওসিস 1-এ যেমন আমরা মাইটোসিসের ক্ষেত্রে দেখেছিলাম যে দেয়ার আর 4 স্টেজেস ইন ক্যারিওকাইনেসিস, এখানেও তেমন ক্যারিওকাইনেসিসে উই হ্যাভ 4 স্টেজেস। দ্য প্রোফেজ, প্রো মিনস ফার্স্ট, প্রথম ফেজ; মেটাফেজ, মেটা again means after, পরের ফেজ; অ্যানাফেজ, অ্যানা means up, এটা has something to do with the direction of the chromosomal movement, যে রিট্রাকশনটা হচ্ছে ক্রোমোজোমের সেটা; and then the telophase, টেলো মানে end, the end phase. বেসিক্যালি এই 4টে ফেজ ক্যারিওকাইনেসিসে হয়। এবার টু ডিস্টিংগুইশ দিস ফ্রম মাইটোসিস আমাদেরকে কি করতে হয়, একটা কিছুভাবে একটা ডিনোট করতে হয় যে দিস ইভেন্টস আর পার্ট অফ মিওসিস 1 অ্যান্ড নট মিওসিস 2। তার জন্য আমরা কি করি, উই রাইট প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। ওকে, নাও ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটা ফেজকে দেখব, স্টার্টিং ফ্রম প্রোফেজ 1। আমরা জানি যে ফ্রম মাইটোসিস যে প্রোফেজ 1 ইজ বেসিক্যালি আ স্টেজ ওয়্যার আমার ক্রোমোজোমগুলো কনডেন্স করে, দিয়ে রড শেপ স্ট্রাকচার্স তৈরি করে। আমার প্রোফেজে সেন্ট্রিওলসগুলো ইভেন্চুয়ালি ডুপ্লিকেট করে দুটো পোলে পৌঁছে যায়। আমার সেলের অর্গানেলস যেমন ইআর, গলগি, নিউক্লিওলাস এইগুলো ইভেন্চুয়ালি ডিসঅ্যাপিয়ার করে যায়। নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসইন্টিগ্রেট করে যায়, স্পিন্ডল ফাইবার তৈরি হয়। এইগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ প্রোফেজ 1, যে ঘটনাগুলো মিওসিসেও ইকুয়ালি ঘটছে। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট there are certain other things going on in prophase 1 of meiosis 1 which do not occur during mitosis. And what may they be? Prophase 1 কে বেসিক্যালি ফার্স্টে আমরা ডিভাইড করতে পারি 5টা ইন্ডিভিজুয়াল ইভেন্টসে।
এক নম্বর হচ্ছে লেপ্টোটিন স্টেজ। এই লেপ্টো কথাটার মানে হচ্ছে লেপ্টোজ থেকে, লেপ্টোজ মিনস স্লেন্ডার। অ্যাগেন এই স্লেন্ডার কথাটা রেফার্স টু দ্য স্ট্রাকচার অফ দ্য ক্রোমোজোম। লেপ্টোটিন স্টেজে বেসিক্যালি কি হচ্ছে, আমার ক্রোমোজোমটা কনডেন্স করা শুরু করছে। আর এই স্টেজে বেসিক্যালি ক্রোমোজোমগুলো একটা বিডেড অ্যাপিয়ারেন্স নিয়ে থাকে। এইরকম। ওকে, অ্যান্ড এই স্টেজটার একটা স্পেসিফিক নাম আছে, দ্য বুকে স্টেজ। এই নামটা এসেছে বেসিক্যালি এই ক্রোমোজোমসগুলোর অ্যারেঞ্জমেন্টের থেকে, যেভাবে অ্যারেঞ্জড হয়ে থাকে ক্রোমোজোমসগুলো নিউক্লিয়াসের মধ্যে এই পার্টিকুলার স্টেজটা। নেক্সট আসছি আমরা দ্য জাইগোটিন স্টেজ। এই জাইগোটিন কথাটা এসছে জাইগোস থেকে, যেটা মানে হচ্ছে টায়ার্ড, বেঁধে রাখা। তাহলে এখানে কোনো একটা বাঁধাবাঁধির কিছু একটা ব্যাপার আছে। কি বেঁধে রাখবো? অবভিয়াসলি উই রেফার টু ক্রোমোজোমস এভরিওয়্যার। এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এখনো অবধি কিন্তু আমার ক্রোমোজোমসগুলো এই শেপটা কমপ্লিটলি পায়নি, এই দুটো ক্রোম্যাটিড মিলে একটা ক্রোমোজোম তৈরি করা। তাও আমাদের বোঝার ইজের জন্য আমাদেরকে সামওয়াট এই শেপটাই মেনটেন করতে হবে। সো বেসিক্যালি কি ঘটছে, আমাদের সেলের মধ্যে আমরা নিউক্লিয়াসে এই আমার একটা ক্রোমোজোম থাকছে, আর তার একটা হোমোলোগাস পেয়ার থাকছে। এই কি হয় ডিউরিং দ্য জাইগোটিন স্টেজ, এই হোমোলোগাস ক্রোমোজোম দুটো একে অপরের সাথে ল্যাটারালি অ্যাসোসিয়েট করে। মানে ব্যাপারটাকে ঠিক অনেকটা এরকম দেখতে হবে। যদি আমি একটা থ্রেড লাইক স্ট্রাকচার ইমাজিন করি আমার ক্রোম্যাটিডগুলোকে, তাহলে এইভাবে অ্যাসোসিয়েট থাকছে, ঠিক আছে? এইটা আমার একটা ক্রোম্যাটিড, এইটা আমার একটা ক্রোম্যাটিড, আর এইটা আমার হোমোলোগাস ক্রোমোজোমের একটা ক্রোম্যাটিড, হোমোলোগাস ক্রোমোজোমের 2 নম্বর ক্রোম্যাটিড। তো এইভাবে একটা ল্যাটারাল অ্যাসোসিয়েশন হচ্ছে আমার হোমোলোগাস ক্রোমোজোমসগুলোর মধ্যে। এবং এই অ্যাসোসিয়েশনটা হওয়ার জন্যে একটা গ্রুপ অফ প্রোটিনস রেসপন্সিবল, যে প্রোটিনসগুলো একসাথে মিলে তৈরি করে একটা কমপ্লেক্স, যাকে বলা হয় সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। এটা বেসিক্যালি দেখতে হয় অনেকটা, এইটা যদি আমার একটা ক্রোম্যাটিড হয়, এইটা যদি আমার একটা ক্রোম্যাটিড হয়, তাহলে এই ক্রোম্যাটিডগুলোকে এইভাবে এরকমভাবে পাশাপাশি অ্যাটাচড করে রাখা হয়েছে। দিস entire thing is my synaptonymal complex. ওকে, নাও এই যে আমার স্ট্রাকচারটা যেটা তৈরি হলো, this structure, this consists of basically 2 chromosomes। সেই জন্য এই স্ট্রাকচারটাকে বলা হয় bivalent structure বা bivalent condition, and since it contains 4 chromatids, এই স্ট্রাকচারটাকে বলা হয় টেট্রাড, টেট্রা 4, so tetrad. So this is what the zygotin stage looks like. এখনো অবধি কিন্তু আমার প্রত্যেকটা ক্রোমোজোম এক্স্যাক্ট রড শেপগুলো অ্যাটেন করেনি।
নাও দ্য থার্ড স্টেজ, প্যাচেটন। এই প্যাচেটন স্টেজে ফাইনালি my chromosomes attain their classical rod-shaped structures. And এই প্যাকেজ কথাটা এসছে thick থেকে, মানে প্যাকেজ মিনস thick। তো যেহেতু আমার ক্রোমোজোমগুলো thick হয়ে গেছে, সো স্টেজটাকে প্যাকেটন স্টেজ বলা হয়। এবার এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমার ক্রোমোজোমগুলো এরকম দেখতে, পাশাপাশি আছে, লাইক দিস। কি হচ্ছে এই পার্টিকুলার ফেজটাতে, at certain points of attachments between the chromosomes there is an exchange of genetic material, আর এই এক্সচেঞ্জটা কাদের মধ্যে হচ্ছে, the non-sister chromatids। এই ক্রোম্যাটিডটা and এই ক্রোম্যাটিডটা আর সিস্টার্স, again এই ক্রোম্যাটিডটা and এই ক্রোম্যাটিডটা আর সিস্টার্স। So that makes these two adjacent chromatids non-sisters. তাহলে এই non-sister chromatids এর মধ্যে একটা জেনেটিক ম্যাটেরিয়ালের এক্সচেঞ্জ ঘটছে, যেটাকে বলা হয় ক্রসিং ওভার। ব্যাপারটাকে যদি আমরা জুম করি তাহলে জিনিসটা অনেকটা এরকম, আমরা একটা স্ট্রাকচার চিন্তা করি, this is the arrangement. এইটা আমার একটা ক্রোমোজোম, এই ক্রোম্যাটিড 1, ক্রোম্যাটিড 2, and এইটা আমার একটা ক্রোমোজোম, the homologous pair, ক্রোম্যাটিড 1, ক্রোম্যাটিড 2। এই যে স্পেসিফিক পয়েন্টগুলো যেখানে ওরা অ্যাটাচ হয়ে আছে, যেখানে অ্যাকচুয়ালি জেনেটিক ম্যাটেরিয়ালের এক্সচেঞ্জটা হচ্ছে, এই পয়েন্টগুলোকে বলা হয় কাইজমাটা। অ্যান্ড এই এক্সচেঞ্জটার একটা নাম আছে, এই ঘটনাটা, যেটা হচ্ছে রিকম্বিনেশন। কেন রিকম্বিনেশন? বেসিক্যালি যদি আমরা একটু রিক্যাপ করি তাহলে আমাদের যে হোমোলোগাস ক্রোমোজোমসগুলো, বেসিক্যালি প্রত্যেকটা ক্রোমোজোম আমাদের দুটো কপিতে অ্যাভেলেবেল। আমরা মানে ইনিশিয়ালি ছিলাম একটা জাইগোট, সেই জাইগোটের মধ্যে আমাদের এরকম হোমোলোগাস পেয়ারে ক্রোমোজোমস ছিল। তো বেসিক্যালি এই জাইগোটটা তৈরি হয়েছিল একটা ওভাম আর একটা স্পার্ম থেকে। এই স্পার্মের কাছে তার মানে এই হোমোলোগাস পেয়ারের 1 নম্বর ক্রোমোজোমটা ছিল, আর আমার ওভামের কাছে 2 নম্বর ক্রোমোজোমটা। তাহলে অ্যাকচুয়ালি এই হোমোলোগাস পেয়ারের ক্রোমোজোমসগুলো হচ্ছে আমার পেরেন্টাল কন্ট্রিবিউশনস, আমার প্যাটার্নাল অ্যান্ড ম্যাটার্নাল ক্রোমোজোমস। তাহলে এই প্যাটার্নাল আর ম্যাটার্নাল ক্রোমোজোমসগুলোর মধ্যে যখন এক্সচেঞ্জ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়ালের, তখন আমরা সেটাকে বলছি রিকম্বিনেশন। দে আর রিকম্বাইনিং উইথ ইচ আদার। অ্যান্ড এই রিকম্বিনেশনের জন্য আমাদের একটা স্পেসিফিক এনজাইম দরকার হয়, যেটাকে বলা হয় রিকম্বিনেজ। অ্যাকচুয়ালি ঘটনাটা হয় হচ্ছে এই যে পোর্শনগুলো কায়াজমাটাতে, ক্রোমোজোমগুলোর একটা ব্রেকেজ হয়, না হলে এক্সচেঞ্জ সম্ভব নয়। এই যে ব্রেকেজটা, এই ব্রেকেজটা কজ করে এক ধরনের এনজাইম, যাকে বলা হয় এন্ডোনিউক্লিয়েজ। নিউক্লিক অ্যাসিডকে কাটছে বলে নিউক্লিয়েজ। এন্ডো কেন? যেহেতু আমার ডিএনএর মাঝপথে কাটছে। সো এই এন্ডোনিউক্লিয়েসগুলো কি করছে, আমার এই কায়েজমাটাতে আমার ক্রোমোজোমগুলোকে কাটছে।
কাটার পর কি হচ্ছে, আমি এইভাবে কাটা অবস্থায় সেল সাইকেলে প্রগ্রেস করাতে পারবো না আমার সেলটাকে, তাহলে সেটাকে জোড়া লাগাতে হবে। তাহলে সেই জোড়া লাগানোর জন্য একটা এনজাইম কাজ করে যাকে বলা হয় লাইগেজ। তাহলে সে আবার এই কাটা জায়গাগুলোকে জোড়া লাগাচ্ছে, কিন্তু যখন জোড়া লাগছে তখন সে কিন্তু আর এইভাবে জোড়া লাগছে না। জোড়াটা যখন লাগে তখন এলোমেলোভাবে জোড়া লেগে যায়, এমনভাবে যাতে জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ হয়ে যায়, somewhat like this. এইরকম, and the other one becomes this, this, and this. তাহলে এরা হচ্ছে বেসিক্যালি, এইটা আমার পেরেন্টাল স্ট্র্যান্ডের মতো, পেরেন্টাল। এই দুটো হচ্ছে আমার রিকম্বিনেন্স। এই টার্মগুলোর একটা স্পেশাল সিগনিফিকেন্স আছে জেনেটিক্সে, যখন আমরা জেনেটিক্স পড়বো we will definitely see. So basically this is what happens in the Pasheton stage. Now moving on to the next stage, the Diplotine stage. ডিপ্লোস কথাটা মানে হচ্ছে ডাবল। সো এখানে আমরা ডাবল বলছি অ্যাগেন বিকজ অফ দ্য ক্রোমোজোমস। এখানে ফাইনালি যে অ্যাসোসিয়েশনটা এস্টাবলিশ হয়েছিল আমার দুটো ক্রোমোজোমসের মধ্যে, দুটো হোমোলোগাস ক্রোমোজোমসের মধ্যে, সেটা ভেঙে যাওয়ার সময় এসে গেছে। তো যে ক্রোমোজোমগুলো এতক্ষণ এরকম পাশাপাশি অ্যাটাচড ছিল, সেটা শুধুমাত্র অ্যাটাচড থাকবে কায়েজমাটাতে। এইরকম। তো সেই জন্য এই স্টেজটাকে ডিপ্লোটিন স্টেজ বলা হয়, যেহেতু আমার ফাইনালি আমার ক্রোমোজোমগুলো দুটো সেপারেট এন্টিটি হয়ে গেছে। কিছু কিছু পার্টিকুলার অ্যানিমালসের ক্ষেত্রে, ভার্টিব্রেটসের ক্ষেত্রে বেসিক্যালি এই স্টেজটা অনেকটা বেশিক্ষণ লাস্ট করে। কিছু কিছু অ্যানিমালসের ক্ষেত্রে ইভেন সাম ডেজ, মান্থস বা উইকস লাস্ট করতে পারে এই পার্টিকুলার স্টেজটা। তখন এই স্টেজটাকে ডিকটিওটিন স্টেজ বলা হয়। সো বেসিক্যালি এই যে সেপারেশনটা হচ্ছে আমার দুটো ক্রোমোজোমের মধ্যে, তার জন্য কি দরকার, আমার যে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সটা, যেটা অ্যাকচুয়ালি আমার ক্রোমোজোমগুলোকে একসাথে ধরে রেখেছিল, সেই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সটা ডিসইন্টিগ্রেট করে। And this is the characteristic of this stage. Okay? Next, the last stage of prophase 1, diakinesis. এই ডায়া কথাটার মানে হচ্ছে থ্রু। এই স্টেজে বেসিক্যালি কি হচ্ছে, আমার কায়েজমাটাগুলো ডিসঅ্যাপিয়ার করবে ফাইনালি। মানে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে ক্রোমোজোমের কায়েজমাটাগুলো শেষের দিকে চলে আসে, টার্মিনালাইজড হয়ে যায়, and eventually they disappear. Okay, so diakinesis is basically associated with the terminalization of chiasmata. And তার সাথে সাথে যেহেতু this is the end of my prophase 1 stage, by this time আমার nuclear envelope already disintegrate করে গেছে, my nucleolus has disappeared, ER, Golgi all have disappeared, chromosomes গুলো perfectly condensed হয়ে গেছে, centrioles duplicated হয়ে গেছে এবং দুটো পোলে পৌঁছে গেছে, spindle fibers তৈরি করা শুরু করে দিয়েছে। তো by the end of prophase my cell is ready to proceed to the metaphase stage. তাহলে metaphase stage বেসিক্যালি কি ঘটছে, Metaphase 1,
अगेन सिमिलर टू माइटोसिस আমার সেলগুলো এসে অ্যারেঞ্জ মানে আমার ক্রোমোজোমসগুলো বেসিক্যালি অ্যারেঞ্জ করবে এসে অন দ্য মেটাফেজিক প্লেট বাট হিয়ার উই হ্যাভ pairs of chromosomes যেগুলো এরকম মেটাফেজিক প্লেটে অ্যারেঞ্জড হয়ে থাকে ওকে সো এরপরে ঢুকছি অ্যানাফেজ ওয়ানে অ্যানাফেজ ওয়ানে আমরা জানি যে বেসিক্যালি মাইটোসিসের ক্ষেত্রে ক্রোম্যাটিডসের স্প্লিটিং হয় কিন্তু এখানে কোনো ক্রোম্যাটিডের স্প্লিটিং হবে না এখানে যেটা হবে সিম্পলি দ্য সেগ্রিগেশন অফ ক্রোমোজোমস আমাদের দুটো করে হোমোলোগাস ক্রোমোজোমস এখনও অবধি কিন্তু ল্যাটারালি অ্যাসোসিয়েটেড না থাকলেও টুগেদার আছে সেই দুটো অ্যাকচুয়ালি কী হয় সেপারেট হয়ে যায় স্পেন্ডেল ফাইবার্সের জন্য So this is the anaphase 1. The anaphase 1 is basically characterized by the segregation of chromosomes. And this is where actually আমার 2n ক্রোমোজোম নাম্বারটা n হয়ে যাচ্ছে মানে এই পার্টিকুলার স্টেজটার কারণে ওকে নেক্সট আসছি আমরা টেলোফেজে যেটা বেসিক্যালি আমার রিভার্স প্রোফেজ তো আমার অলরেডি দুটো নিউক্লিয়ার মেমব্রেন রিঅ্যাপিয়ার করে গেছে ক্রোমোজোম সেগ্রিগেট হয়ে গেছে ওকে অ্যান্ড যে যে ঘটনাগুলো ঘটেছিল প্রোফেজে সেগুলো রিভার্স হতে শুরু করবে ইআর গলগি এগুলো আবার রিঅ্যাপিয়ার করবে নিউক্লিওলাসটা রিঅ্যাপিয়ার করবে সো অন অ্যান্ড সো ফোর্থ ফাইনালি টেলোফেজের পর যেটা ঘটবে সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস এন্ড হয়ে সাইটোকাইনেসিস হবে অ্যান্ড আমরা জানি সাইটোকাইনেসিসে যদি অ্যানিমাল সেল হয় তাহলে সেই ক্ষেত্রে একটা সেল ক্লিভেজ তৈরি হবে একটা সেল ফারও তৈরি হবে আর যদি প্লান্ট সেল হয় তাহলে সেই ক্ষেত্রে একটা সেল প্লেট তৈরি হবে অ্যান্ড ইভেনচুয়ালি মাই সেল উইল ডিভাইড ইন্টু 2 তাহলে অ্যাট দি এন্ড অফ মিওসিস 1 আই হ্যাভ 2 cells with n number of chromosomes এইবার আমরা যদি মাইটোসিস মানে মিওসিস 2 তে ঢুকি Meiosis II is exactly a mitotic division. Everything that happens in a mitotic division happens in meiosis II. Starting from prophase, prophase exactly JJ events gulo ghote, again same. Metaphase again J events gulo ghote. The chromosomes get arranged on the metaphasic plate, the equatorial plane, same. Anaphase again same. কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মিওসিস 1 এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম ক্রোমোজোম সেগ্রিগেট হচ্ছে ওকে এইটা কিন্তু অ্যানাফেজ 2 প্রোফেজ 2 মেটাফেজ 2 অ্যানাফেজ 2 তে যেটা হচ্ছে দ্যাট ইজ এক্স্যাক্টলি সিমিলার টু হোয়াট হ্যাপেন্স ইন মাইটোসিস আমার এই ক্রোমোজোম এরকম অ্যারেঞ্জড ছিল মেটাফেজিক স্টেজে সেটা অ্যানাফেজিক স্টেজে সিম্পলি স্প্লিট হয়ে যাচ্ছে নিজের ক্রোম্যাটিডসে অ্যান্ড অ্যাগেন টেলোফেজ রিভার্স প্রোফেজ সেম ঘটনা অ্যাগেন অ্যান্ড তারপরেও আবার যখন সাইটোকাইনেসিস হচ্ছে again similarly সেল ফারো বা সেল প্লেট তৈরি হচ্ছে অ্যান্ড আমার সেলটা ডিভাইড করে যাচ্ছে দুটো ডটার সেলসে তাহলে যদি আমরা সাম আপ করি পুরো মিওটিক সেল ডিভিশনটাকে তাহলে ইভেনচুয়ালি আমরা দেখব যে আমার
মিওসিস 1-এ আমার 2n থেকে দুটো n নাম্বার অফ ক্রোমোজোমস তৈরি হয়েছিল, অ্যান্ড আমার মিওসিস 2-তে উইচ ইজ সিমিলার টু আ মাইটোটিক সেল ডিভিশন, ওই এক একটা n ক্রোমোজোম কন্টেনিং সেল থেকে দুটো করে n ক্রোমোজোম কন্টেনিং ডটার সেল প্রডিউস হচ্ছে, অ্যান্ড দ্য ক্রোমোজোম নাম্বার রিমেন্স প্রিজার্ভড, কনজার্ভড, আর ফার্দার কোনো রিডাকশন হচ্ছে না। ওয়াই? বিকজ আমরা এখানে সিমিলার টু মাইটোসিস অ্যানাফেজে একটা ক্রোম্যাটিডের সেপারেশন ঘটাচ্ছি, আনলাইক ইন অ্যানাফেজ 1. So this is very important. Basically অ্যানাফেজ 1 আর অ্যানাফেজ 2 এর ডিফারেন্সটা, এটা থেকে প্রচুর কোয়েশ্চেন্স আসে বোথ কম্পারেটিভসে অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনসে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নাও আমরা প্রত্যেকটা ইভেন্টস দেখলাম ইন্ডিভিজুয়ালি কী কী ঘটছে এক্স্যাক্টলি মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2-তে। কখনো কিছু কিছু সেলসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2 এর মধ্যে একটা ইন্টারকাইনেটিক স্টেজ হতে পারে। দিস ইজ নট আইডেন্টিক্যাল এন্টায়ারলি টু দ্য ইন্টারফেস, কারণ এখানে কোনো ডিএনএ ডুপ্লিকেশন হচ্ছে না, কিন্তু এখানে কিছু প্রোটিনস সিনথেসাইজ হয় বিকজ সেলের যে রিজার্ভসগুলো এক্সস্ট হয়ে যাচ্ছে একটা মিওটিক ডিভিশনের পরে, দোজ হ্যাভ টু বি অ্যাগেন রিসিনথেসাইজড, না হলে সেকেন্ড ডিভিশনটা হবে না। সো এই ইন্টারকাইনেটিক ফেজ একটা কিছু কিছু সেলসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ইট ইজ আ ভেরি শর্ট ফেজ বিটুইন মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2. ফাইনালি ডিপেন্ডিং আপন কোথায় মিওসিস হচ্ছে, দেয়ার ক্যান বি 3 different types of meiotic divisions. একটা হচ্ছে দ্য জাইগোটিক ডিভিশনস, যেটা হচ্ছে বেসিক্যালি ইউনিসেলুলার অর্গানিজমসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ফার্টিলাইজেশনের ফলে যে জাইগোটটা তৈরি হলো, দ্যাট জাইগোট আন্ডারগোজ মিওসিস টু প্রডিউস দ্য গ্যামেটস। তো এটা অ্যালগির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ফাঙ্গাসদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ওকে, নেক্সট হচ্ছে স্পোরিক। স্পোরসের ক্ষেত্রে মেনলি এটা সমস্ত প্লান্টসে দেখতে পাওয়া যায়, দ্য মিওসিস অকারিং ইন স্পোর্স। অ্যান্ড ফাইনালি দ্য গ্যামেটিক, যেটা সমস্ত অ্যানিমালসে দেখতে পাওয়া যায় বেসিক্যালি, যে মিওটিক ডিভিশনটার ফলে গ্যামেটস তৈরি হয়। তো দিস আর দ্য টাইপস অফ meiotic divisions. Last but not the least, আমরা MCQs discuss করব, দুটো extremely important MCQs relating to this topic, before which we need to say one thing, সেটা হচ্ছে the significance of meiosis. Basically আমরা মাইটোসিসের ক্ষেত্রে দেখেছিলাম যে মাইটোসিসের ইম্পর্টেন্সটা হচ্ছে সেল গ্রোথ, রিপেয়ার, এই সমস্ত, কিন্তু মিওসিসের ক্ষেত্রে একটা স্ট্রেঞ্জ ফ্যাক্টর ইন্ট্রোডিউস হচ্ছে উইচ ইজ দ্য ক্রসিং ওভার অর রিকম্বিনেশন। এইটার জন্যে দের ইজ আ জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ, যার কারণে দ্য ডটার সেলস আর নট কমপ্লিটলি আইডেন্টিক্যাল টু দেয়ার পেরেন্টস। এবার এই ভেরিয়েশনটা হ্যাজ টু প্লে সাম রোল ইন দ্য সিগনিফিকেন্স অফ মিওসিস, অ্যান্ড ইট ডাজ। যত রকম ডাইভার্সিটি আমরা ওয়ার্ল্ডে দেখতে পাই ইন প্লান্টস, অ্যানিমালস, প্রোটিস্টস, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এভরিওয়্যার, all this diversity is because of this crossing over. যদি এই জেনেটিক ভেরিয়েশনটা না হতো তাহলে every animal would have been a clone of their parents. সব অ্যানিমালস তাহলে একই হতো, there would have been no evolution whatsoever. তাহলে the chief significance of meiosis is the genetic variation. Moreover, যদি আমরা প্রত্যেকে একে অপরের ক্লোনস হতাম তাহলে আমরা এখন অবধি সার্ভাইভ করতাম না, বিকজ দেয়ার আর সার্টেন অ্যাডভার্স সিচুয়েশনস যেগুলোতে অ্যাডাপ্ট করার জন্য আমাদের এই জেনেটিক ভেরিয়েশনসগুলো আমাদেরকে হেল্প করে, আমাদের পার্টিকুলার কিছু মিউটেশনস আমাদেরকে হেল্প করে। সেগুলো যদি না হতো তাহলে প্রত্যেকটা অর্গানিজম একই ডিজিজে সাফার করতো,
একই শর্টকামিংস ফেস করতো অ্যান্ড ইভেনচুয়ালি প্রত্যেকে এক্সটিংক্ট হয়ে যেত। So the significant, the chief significance of meiosis is its genetic variation, the variability which is the basis of everything that exists in the living world. এবার আমরা আসতে পারি MCQs এ। Okay, the first question says, if a pollen mother cell has 32 picogram of DNA, what is the amount of DNA in the pollen? Option A 16 picogram, option B 32 picogram, option C 8 picogram, option D 4 picogram. Now একটা পোলেন মাদার সেল থেকে পোলেন তৈরি হয় বাই মিওসিস। পোলেন মাদার সেল তার থেকে ইভেনচুয়ালি 4খানা পোলেন তৈরি হয়। তাহলে আমরা জানি যে অ্যাজ সাচ মিওসিসে যদিও দেয়ার ইজ রিডাকশন অফ ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যাচ্ছে, যেহেতু ডিএনএ কন্টেন্টের সেইভাবে কোনো চেঞ্জ নেই। দ্য ওনলি চেঞ্জ দ্যাট হ্যাপেন্স ইজ ডিউ টু দ্য ডিভিশন of the DNA of the cells. যে কন্টেন্টটা আমার এই মাদার সেলটার মধ্যে আছে সেইটাই কিন্তু আমার বাকি সেলগুলোর, বাকি 4টে সেলের মধ্যে ইউনিফর্মলি ডিভাইড করতে হচ্ছে, কারণ মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2 এর মধ্যে কিন্তু কোনো ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে না, বা মিওসিস 1 এর মধ্যেও কোনো আলাদা ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে না। তো যে ডিএনএটা আমার তৈরি হয়েছিল আমার পোলেন মাদার সেলের মধ্যে, that has to be uniformly distributed into the 4 daughter cells. তাহলে আমি বলতে পারি যে আমার এই 2n সেলটায় যদি x amount of DNA থেকে থাকে, তাহলে এই এক একটা ডটার সেল contains x/4 DNA, যেহেতু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হচ্ছে। তাহলে যদি 32 পিকোগ্রাম ডিএনএ থাকে আমার পোলেন মাদার সেলে, তাহলে আমার পোলেন ডটার সেলে ইট উইল বি 32/4 picogram, which means 8 picograms of DNA. So the correct answer is option C. The last question. The number of bivalents in metaphase 1 is 8. What will be the number of chromosomes in daughter cells after meiosis 1 and 2? Option A 8 and 4, option B 4 and 4, option C 8 and 8, option D 16 and 8. So bivalent মানে আমরা দেখলাম যে
দিস কন্ডিশন বেসিক্যালি। তাহলে একটা বাইভ্যালেন্টের মধ্যে বেসিক্যালি থাকছে দুটো ক্রোমোজোম, দুটো হোমোলোগাস ক্রোমোজোমস। সো মেটাফেজ 1-এ যদি আমার 8টা বাইভ্যালেন্ট থাকে, তাহলে মেটাফেজে 1-এ আমার নাম্বার অফ ক্রোমোজোমস হচ্ছে 16. What will be the number of chromosomes in daughter cells after meiosis 1 and meiosis 2? আমরা জানি meiosis 1-এর ফলে একটা ক্রোমোজোম সেগ্রিগেশন হচ্ছে। তাহলে ইভেন মানে ইনিশিয়ালি যদি আমার সেলে দুটো ক্রোমোজোম থেকে থাকে, তাহলে আমার meiosis 1-এর ফলে সেই ক্রোমোজোমগুলো সেগ্রিগেট করে যাচ্ছে। তাহলে 2 chromosomes is equal to 1 chromosome each after meiosis 1. তার মানে meiosis 1-এর পরে আমার যদি 16খানা ক্রোমোজোম থাকে, that is reduced to half, 8 chromosomes. এবার meiosis 2. meiosis 2-তে কি হচ্ছে? There is no segregation of chromosomes. Simply what happens is the chromatids get separated. তাহলে এখানেও এটাকে আমি একটা ক্রোমোজোম বলবো, এখানেও আমি এটাকে একটা ক্রোমোজোমই বলবো। তাহলে there is no change in chromosome number. তাহলে meiosis 1-এ my 8 chromosomes would mean 8 chromosomes in meiosis 2. So the correct answer is 8 and 8. So that is all about our discussion on meiosis. I hope যে আমি explain করতে পেরেছি all that I had in mind. And যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে please do like, share and subscribe to our channel. Good luck and best wishes. Thank you.